করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, ভয় মুক্ত নাগরিক হব আমরা সবাই। আমরা এমনি শান্তিতে আছি সবাই। কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি, তাহলে আমরা আবার যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্যুত হয়ে যায়। কাজে এই ক্ষোভ যাতে, প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই, তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে, কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো। কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ভারতকে কঠিন হুঙ্কার দিল প্রফেসর ডক্টর ইউনূস। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত আমছালা সবই হারাবে যদি বেশি বাড়াবাড়ি করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর ইউনূস এছাড়াও বলেছে, আমরা ভারতকে ভয় পাই না, বরং ভারত আমাদেরকে এখন ভয় পাচ্ছে। স্বৈরাচারী দোসরের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, এবং ফ্যাসিবাদের পতনের পরেই ভারতের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। তারা বাংলাদেশ নিয়ে নানা ধরনের উদ্দেশ্যমূলকভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনতিবিলম্বে এসব বন্ধ না করলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রফেসর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। ভারত প্রসঙ্গে প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস কি বলল, কি বার্তা দিল, সেটা আমরা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, ভয় মুক্ত নাগরিক হব আমরা সবাই। আমরা এমনি শান্তিতে আছি সবাই। কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি, তাহলে আমরা আবার যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্যুত হয়ে যায়। কাজে এই ক্ষোভ যাতে, প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই, তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু করি, ঘটনা আমরা এমন করতে পারছি না এখনো, দুনিয়াতেও হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। প্রত্যেকটা ঘটনাকে নিশ্চিহ্ন করে দেওয়া, যে হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, আশা করি আমাদের দেশে অন্তত ঘটবে না, কম ঘটবে, কিন্তু আমাদেরকে ক্ষোভ সম্বরণ করতে হবে যাতে এই ক্ষোভের তার আরেকটা কারণ সৃষ্টি না হয়। এটা আমাদেরকে করতে হবে। কাজে ওই ক্ষোভ থেকে আমাদেরকে আত্মসম্বরণ করা, এটা আমাদের বলে খুব জরুরি জিনিস হবে। আর দ্বিতীয় যেটা মনে পড়লো, আপনাদের কথার মধ্যে বহুবার এসছে, এটা হলো যে একটা দলকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি। তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের। আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁত ভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। কাজে এটার থেকে কি করবো? তারপরে বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে।
তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি, যে তাদের যে ব্যবস্থা, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানি সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমরা এই পরিস্থিতির বারে বারে মোকাবেলা করতে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে। আমরা ওইদিকে চলে যেতে পারি কিনা, যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা, সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, যেটা নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করবো, আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করবো। এই দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছি আমি, যাতে করে আমরা এটা বারে বারে এটা শিকার না হয়। আমাদের নিজের মনের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের ধর্মের বাণীর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু বারে বারে আমাদের উপর আঘাত হচ্ছে, সেই আঘাতে আমরা বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। আরেকটা বিষয় একটা আলাপ করা, সেটা হলো যে আমাদের এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, খুব দরকারি। সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে। সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হলো ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করবো? যেমন আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক, ভয়ের সঙ্গে নাগরিক না। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, ভয়মুক্ত নাগরিক হবো আমরা সবাই। নাগরিক অধিকারও থাকবে এবং সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে ভয়টা আর থাকবে না। আমরা যেমন সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে, ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। কাজেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যে যেখানে এটা একটা মানবিক সম্পর্ক, যেটা ভয় মুক্ত। আমরা একে অপরকে দেখে ভয় পাই না, একে অপরকে কথা বলতে ভয় পাই না, আমাদের এক পরিবার আর পরিবারের কাছে গেলে ভয় পায় না, আমাদের সন্তানরা পরস্পরের সঙ্গে যোগাযোগে ভয় পায় না। এটা যদি করতে পারি তাহলে সেটা হবে আমাদের আদর্শ, যেখানে যাবার চেষ্টা করছি আমরা। বাংলাদেশ এখন নতুন ভাবে জন্ম লাভ করছে, কাজে অতীতের যে বাংলাদেশ, যত কিছু আমাদের শর্টকামিংস ছিল, সেগুলোর থেকে আমরা মুক্ত হয়ে আসতে চাই। কাজে এটা যদি শুধু যে সাময়িকভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা আলাপ করছি, শুধু তা না, আমরা এমন একটা বাংলাদেশ করবো এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না, এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা সামাল দিতে পারবো। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি। এটা ভয়মুক্ত রাষ্ট্র, যে একজন নাগরিককে ভয় পাবে না, এবং এমন এক রাষ্ট্র আমরা নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি, ভিন্নভাবে বর্তমানে যা আছে তার কিছুটা রদবদল করে না, একেবারে কাঠামোগতভাবে পরিষ্কার করে, যে আমরা পরস্পরই যারা আমরা এই দেশে বসবাস করি তাদের সম্পর্ককে নতুনভাবে নতুন সূত্রে গাঁথা, এই জিনিসটা যেন আমরা করতে পারি। সেটা কিভাবে হবে আপনাদের কথার ভেতর থেকে অনেক বিষয় এসছে, কিন্তু আমি অন্য ভঙ্গিতে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে সত্যিকার ভাবে এটা এই বাংলাদেশের কিছু কোনো রকমের সহনশীল অবস্থা দিয়ে আমরা অগ্রসর হব সেটা না, সম্পূর্ণ নির্ভয়ভাবে আমরা অগ্রসর হব, একেবারে মুক্ত হয়ে অগ্রসর হব, সেই পরিস্থিতির দিকে আমরা যেন এগোতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো? কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। আপনারা তো খেয়াল করছেন চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ দেখেন তো, গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল। রংপুরের সমাবেশটা কেন করলো এই গোলাবাই জানতে হইলে আগে শোনেন আমি বলি। রংপুরে সমাবেশ করার পেছনে কারণ আছে ভাই। বাংলাদেশে ব্রিটিশরা 1931 সালে একটা বিমান ঘাঁটি করছিল, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, সেটা বাংলাদেশের ভিতরে, এটা লালমনিরহাটে। ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না, চিকেন নেক মানে টুনটুনি আর কি, একেবারে টুনটুনির মনে করেন যে 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির। এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেই সেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে।
ওটা আবার চালু করবে, যেটা কিনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। চিন্তা করছেন? এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাঁটি হবে? তারা একেবারে 12 থেকে 15 কিলোমিটার, তাহলে একদম কাছে না? চিন্তা করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে কোথায় কি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জায়গা মতো মারছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে, একেবারে জায়গা মতোই মারছে। এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যে ওইটার জন্য, আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য। মামাবাড়ি আবদার পাইছো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসও মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝেন নাই? সে তার মোদি না। পৃথিবীর বড় বড় রাজনীতিকবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয়, আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। ক্ষমতায় আসছে 4 মাসও হয় না, সে শপথ গ্রহণ করছে। চিন্তা করেন, এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে। আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাঁটি আমি ফেলে রাখবো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঠিক কাজই করতেছে। এটা আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করব, এটা আমার জন্য ভালো, আমার একটা নিরাপত্তা, ঠিক না? এটা কৌশল। যদি আমি এটা করে রাখি এখানে, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না, কারণ টুনটুনিতে আঘাত করে দেব। মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই চিকেন নেক। মেন প্রবলেমই হয়েছে এটা। আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে, একমাত্র এই জন্যই যে বিমান ঘাঁটি কেন চালু করবে। অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের বিমান ঘাঁটি। এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই, সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এই জন্য মোদির ঘুম হারাম হয়ে গেছে, পুরো ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। তো কী করবে? বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো, সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো। মোদি মামাবাড়ির আবদার পাইছে, এই দেশটা তোমার বাপের, আমরা হিন্দুস্তান করে দেবো। কে সংখ্যালঘু নির্যাতিত বাংলাদেশে? বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত না, এটা আমার ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা মোদি হারে হারে টের পাইতেছে। সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন। অনেকে ভয়ে বলেননি, আমি তো 7 দিন পরে বলা শুরু করে দিচ্ছি। 5ই আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো, এটা সর্বাঙ্গীন সফল হতো, সুন্দর হতো এবং একটি নতুন ইতিহাস রচিত হতো, এতে কোনো সন্দেহ নেই। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বানটা জানিয়েছেন, এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ। কেন মনে হয় আপনার? এটা মনে হওয়ার কারণ নয়, এটাই বাস্তব। এই কারণ হলো উনি এবং ওনার যারা সহকর্মী এসেছেন, তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে কল্পনা ছিল, এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি, শ্রদ্ধা জানিয়েছি। একজন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়া চমকিত করে আছেন। এত বড় বীর বাঙালি, তারপরে এত বড় সম্মানিত মানুষ, হাজার বছরে বাংলাদেশে হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি। আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরও অনেক বড় লোক থাকতে পারে, রাজনীতিতে অনেক বড় থাকতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একাই সব কিছু। তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসবেন, আমরা স্বপ্ন দেখব, এটা যে বাস্তব হবে কখনো আমরা কল্পনা করতে পারি, কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে, আরেকদিকে দুধের নহর বয়ে যাবে, আমরা সবাই বিশ্ব বাঙালি হব, আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের মানুষ। এইরকম একটা আমাদের একটা নস্টালজি আমাদেরকে কাজ করতো 5 তারিখের আগ পর্যন্ত। এখন উনি কীভাবে ক্ষমতা এলেন, কীভাবে পেলেন, এটা আমরা কেউ জানি না, উই ডোন্ট নো। উনিও বলেননি, এবং উনি যেই কথাগুলো বলেছেন, ওনার সেই কথাগুলো ঠিক একটার সঙ্গে আরেকটা মেলে না। উনি যেমন প্রথমে বললেন যে আমি 3 দিন পরে আসলাম, ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তারপরে আমি গ্রহণ করেছি। আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ম্যাটিকুলাসলি এই যে মাস্টার মাইন্ড, এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে মানে অঙ্ক যেভাবে 1, 2, 3 সূত্র অনুযায়ী, পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায়, তেমনি ম্যাটিকুলাসলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি, এবং হি ইজ দ্য মাস্টার মাইন্ড। ইট মিনস যে এই যে টোটাল আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘদিন ধরেই তাদের একটা পরিকল্পনা ছিল, সুসম্পর্ক ছিল। ইফ উই বিলিভ, এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি, ম্যাটিকুলাস। আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না, জাস্ট ওই আগেকার দিনের গরম মানে রাজা মরে গেছেন, তো এখন রানীর সঙ্গে তো প্রথমে বিয়ে দিতে হবে, সিংহাসনে কাউকে বসাতে হবে, এই জন্য হাতি ছেড়ে দেওয়া হতো। হাতি সেই ধরে ধরে একজন লোকের মাথায় গলায় মালা পরিয়ে দিত,
এবং সেই লোক এসে সিংহাসনে বসতো। আমরা যে গল্প শুনেছি, তো ওনাকে দেখে আমাকে মনে হলো যে ওনার কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নে রাজকুমার এসে সেখানে বসেছেন। তো যখনই সেখানে বসেছেন, বসার পরে 48 আওয়ার্স 48 ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু ওই যে আমাদের অতীতের স্বপ্ন, সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা, সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা, বিশ্ব মানব, ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন, আমেরিকার প্রেসিডেন্টটা করেন, উনি বাংলাদেশকে এটা করে ফেলবেন। কিন্তু 48 ঘন্টা পর আমাদের সে স্বপ্ন ভাঙতে থাকে, তারপরে বিশ্বাস ভাঙতে থাকে। কিন্তু 3.5 মাসে আপনি এইরকম মূল্যায়ন করা কি ঠিক হবে? 3.5 মিনিটে মূল্যায়ন করা যায়। আমরা যে আমরা বাঙালি অনেক ভদ্র, যে আমরা এখনো পর্যন্ত 3.5 মাস পর্যন্ত অপেক্ষা করছি না বোঝার কারণে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন মতি ভাই, যে বোয়াল মাছ হিসেবে জন্ম নেয়, ওর জন্ম হয় বোয়াল হিসাবে। কোনোদিন আপনার কোনো টাটকেনি মাছ কিংবা পাবদা মাছ একেবারে খুব খেয়ে খুয়ে হঠাৎ করে 6 মাস পরে বোয়াল মাছ হয় না। এই মাছের জন্ম হয় ওইভাবেই। যে মানুষ সফল হয় সে প্রথম পদক্ষেপেই জুলিয়াস সিজারের মতো ওই রোমে দাঁড়ায়, 1 মিনিটের মধ্যে সে সফল হয়ে যায়। যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয়। যে মানুষ সফল হয় সে শুধু ডায়াসে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায়। যে মানুষ যুদ্ধের মাঠে সফল হয় ও চে গুয়েভারা হয়ে যায়। তো এখানে 3.5 মাস তো দূরের কথা, ওনার যদি 350 বছরে দেওয়া হয়, আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিনপত্র দিয়েছেন, অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে, মেশিনপত্র আছে, আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে, ওনার যে চিন্তা, মন, মস্তিষ্ক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরও 350 বছরও আল্লাহ হায়াত দেন, এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলাসলি 350 বছর ধরে ধরে আরও নিচের দিকে যাবে। এই হলো আমার বক্তব্য। কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন। অনেকে ভয়ে বলেননি, আমি তো 7 দিন পরে বলা শুরু করে দিচ্ছি। অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনও পর্যন্ত ভয়ে বলছেন না, হয়তো মব জাস্টিসের ভয়ে, অন্য কোনো কারণে লজ্জা শরম বা যে কোনো কারণে হোক, আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফারার হয়েছি, অনেক বেশি সাফারার হয়েছি। ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে আসছেন, আচ্ছা ঠিক আছে, অন্য যা কিছু হচ্ছে যে আমি তো ভালো আছি অ্যাজ এ হোল, এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী, যাদের মোটামুটি সচ্ছল আছে, তারা কথা বলছেন না। কিন্তু দেশের যে যাকে বলা হয়, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় ঐক্যটা, আচ্ছা আমি ওখানে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কারণে কি হচ্ছে, তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্পিরিট দরকার, ওটা এখন আর নেই। ফলে উনি যদি আগস্ট মাসের 15 তারিখে, 16 তারিখে, 20 তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং ডেকে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন, এই ব্যাপারে আপনারা আমাদের কোনো আলোচনার দরকার নাই, আপনাদের ঐক্যমত্য চাই, যেটা বঙ্গবন্ধুর ছিল যে যোগ্যতাটা। কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে, তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে, এইরকম কোনো রাজনৈতিক দল, একমাত্র জামাত ছাড়া এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে গেছে, ফলে জামাত যদি ইউনূস সাহেবের পক্ষে কোনো কথা বলেন, তাহলে অন্যান্য দলগুলো অটোমেটিক্যালি তার বিরোধিতা করবে। আমি আসছি আপনার কাছে। বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে উঠতে শুরু করেছে। চারিদিকে এক ধরনের অস্থিরতা, নানা বিষয়ের সংকট। সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যকার সৌহার্দ্য এবং সম্প্রীতির যে ঐতিহ্য, সেটা ধ্বংস করবার একটা প্রয়াস নানা জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে। চারপাশের দেশগুলোতে কোথায় কি হচ্ছে সেটা বিবেচনা না নিয়ে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে পথ চলছে বহু বছর ধরে। কিন্তু আমরা লক্ষ্য করছি সাম্প্রতিককালে এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা নানা মহল থেকে হচ্ছে, দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে। এমনকি ইসকনের একজন নেতাকে গ্রেপ্তার করবার পরেও যখন আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে, যিনি ধর্মীয় বিবেচনা থেকে বা যার ধর্মীয় পরিচয় মুসলিম, তাকে হত্যা করবার পরেও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলিম সম্প্রদায় কোনো রকমের উস্কানিতে পায় দেয়নি। কতিপয় দুষ্কৃতকারীর, যে ধর্মেরই হোক না কেন, তাদের ফাঁদা পাতে বাংলাদেশের জনগণ পা দেয়নি। এবং আমরা আশা করব যে এই দুষ্কৃতকারী যে ধর্মেরই হোক না কেন, এই ধরনের, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বাকিরা সেখানে পা দেবে না বলেই আমাদের প্রত্যাশা। এই যে চট্টগ্রামের নির্মম ঘটনার কথা বললাম, সেই ঘটনার পরেও বাংলাদেশে কোনো রকমের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটল না।
এর কৃতিত্ব কিন্তু বাংলাদেশ নিতে পারছে না, বরং উল্টোটা এখন আমরা লক্ষ্য করছি। কিন্তু এই কৃতিত্ব তো বাংলাদেশের জনগণকে অবশ্যই দিতে হবে, বিশেষ করে হত্যার শিকার হওয়া আইনজীবী তার ক্ষেত্রে দিতে হবে। এবং আরেকটি ক্ষেত্রে আমরা বলতে পারি যে হত্যার শিকার হওয়া আলিফের পিতা যেভাবে জনগণের প্রতি আহ্বান রেখেছেন, সহিংসতা ও প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, হিন্দুদের উপর, হিন্দু সম্প্রদায়ের উপর কোনো আক্রমণ যেন না করা হয় তার জন্যে তার যে আহ্বান, তিনি যে পুত্রশক্তি পাশ কাটিয়ে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেছেন, তার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। এটি একজন সুনাগরিকের কাজ। এবং মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যে ধর্মের মানুষই হন না কেন, তিনি বাংলাদেশের নাগরিক। তার নাগরিকত্বকে তার ধর্মীয় পরিচয় দিয়ে বিবেচনা করলে হবে না। সে কোন কমিউনিটির, সে কি একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর, তার জাতীয়তার পরিচয় কি, সেগুলো দিয়ে বিচার করলে হবে না। একথা সত্যি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়ায় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ক্রমাগত কিছু মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশের মানুষকে তা ক্ষুব্ধও করছে। কিন্তু এর বিরুদ্ধে উগ্র প্রতিক্রিয়া দেখালে চলবে না। এর বিরুদ্ধে গঠনমূলক সাংবাদিকতা ও বিশ্ব মিডিয়ায় প্রকৃত চিত্র তুলে ধরবার বদলে কথায় কথায় যদি আমরা ভারত বিরোধিতা প্রচার করি, এবং এক শ্রেণীর অ্যাক্টিভিস্টকে আমরা লক্ষ্য করছি সেটা তারা করছেন, এবং এটা করে তারা কিছু মানুষকে খেপিয়ে তুলতে চেষ্টা করছেন, তার পরিণতি কিন্তু আসলে ভালো হবে না। আমরা কারোর সঙ্গে বৈরিতা করতে চাই না, কিন্তু আমরা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে চাই, আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই। কিন্তু বৈরিতা, সংঘাত, সংঘর্ষ কারো জন্যই কল্যাণকর নয়, সেটা ভারতের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করবেন বা কেউ তো অবশ্যই করেছেন যে গত 28 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথা, এবং এই প্রতিবেদনটি 28 নভেম্বর, আমি ভুল বললাম, এই প্রতিবেদনটিতে শিরোনাম ছিল এরকম যে বাংলাদেশ ভারত এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত। এই তিক্ততা দূর করবার জন্য সম্মিলিতভাবে আমাদের উদ্যোগী হওয়ার সময় এখন। ঘৃণার বিষ ছড়ানোর পরিণতি হবে ভয়াবহ। ঘৃণা দিয়ে আসলে কোনো সমস্যার সমাধান হয় না। ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে হবে। আমরা আমাদের ভালোটা, আমরা যে কারো উস্কানিতে পা দিচ্ছি না, আমরা যে উগ্রতা প্রচার করছি না, সেটা যদি আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি এবং যে কোনো মিথ্যে ইনফরমেশনের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত তথ্য যদি আমরা জনসমক্ষে হাজির করতে পারি, বিশ্ববাসীর সামনে হাজির করতে পারি, আমরাই জয়ী হব। একদল গঠনমূলক সমালোচনা এবং বিশ্ব মিডিয়ার প্রকৃত চিত্র তুলে ধরবার বদলে আমরা লক্ষ্য করছি একদল মানুষ ভারতীয় দূতাবাস ঘেরাও হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াবার পথে হাঁটছেন। এরা কোনো অবস্থাতেই বাংলাদেশের বন্ধু হতে পারেন না। এর ফলে ভারতকেই সুবিধা করে দেওয়া হবে। আপনি হয়তো বলবেন যে ভারতের আগরতলায় কি হয়েছে, অবশ্যই সেটা আমাদের জন্য, আমাদের সার্বভৌমত্বকে আঘাত করবার একটা চেষ্টা হয়েছে এবং আমরা তার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছি। মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা আমাদেরকে আঘাত করেছে, কিন্তু তারা যেন আমাদের হাতে, আমরা যেন এমন কিছু না করি, ওই যে পতাকা পুড়িয়ে ফেলা, সেখানে হচ্ছে, ভারতে হচ্ছে, আবার এখানেও হচ্ছে, পায়ের নিচে ভারতীয় পতাকাকে ফেলে দেয়া, কোনোটাই ভালো নয়। কিন্তু আরেকজন খারাপ বলে আমি তো খারাপ দিয়ে সেটা প্রতিহত করতে পারবো না, মোকাবেলা করতে পারবো না, করা উচিত হবে না। আমরা প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করব, আমরা আমাদের প্রতিটা ন্যায্য হিস্সা দাবি করব, আমরা সম্মানজনকভাবে তাদের সঙ্গে ডিল করব। মাথায় রাখতে হবে যে কার কি শক্তি। নিঃসন্দেহে তাদেরও যেমন শক্তি আছে, আমরাও ক্ষুদ্র নই। কিন্তু আমরা কি বৈরিতা চাই? আমরা কি সংঘাত চাই? আমরা তো বন্ধুত্ব চাই। আপনি সবাইকে অস্বীকার করতে পারেন, ভারত আমাকে অস্বীকার করতে পারবে না, আমি ভারতকে অস্বীকার করতে পারবো না। আমাদের পাশাপাশি পথ চলতে হবে। বিগত স্বৈরাচারী আমলে বা স্বৈর শাসকের আমলে ভারতীয় ভূমিকা আমরা সবাই জানি, এবং এই ভূমিকাটাই আসলে বাংলাদেশের জনগণকে সবচেয়ে বেশি আহত করেছে। অনেক ডিসপিউট আছে আমাদের মধ্যে, অনেক সমস্যা আছে, কিন্তু সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে একটা সরকার, একজন ব্যক্তি বা একটা দলের প্রতি তার অন্ধ সমর্থনকে। মানুষ চেয়েছে ভারত পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, তারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু সেটা ভারতের ভুল হিসাবে, এবং তার সেই ভুলের প্রায়শ্চিত্ত হয়তো ভারত করবে।
আবার ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেটাকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা দেশ হিসেবে আরেকটা দেশের সঙ্গে সম্পর্ক তো তাকে রাখতেই হবে। কাজে আমি মনে করি যে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ককে দ্রুত ঠিক করে নিতে হবে, ভারতের দিক থেকে আমাদের দিক থেকেও। কিছুদিন আগে আমাদের এক অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পেশার মানুষ এসেছিলেন, বুদ্ধিজীবীরা এসেছিলেন, রাজনীতিবিদরা এসেছিলেন, ডিপ্লোম্যাটরা এসেছিলেন, সিজিএসের আপনারা জানেন বিয়াপন কনভারসেশন, ভারতীয় বেশ কয়েকজন সুধীজন এসেছিলেন এবং তারা প্রত্যেকেই পরিস্থিতিটা অনুধাবন করতে পেরেছেন। আমি এর আগেও একটা ব্লগে বলেছি যে তাদের সঙ্গে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, ডায়ালগ হয়েছে 2 ঘন্টা, কিন্তু সবাই মন খুলে কথা বলেছেন। কাজে আমি মনে করি যে কোনো পক্ষে ফর্মালি হোক ইনফর্মালি হোক আমাদের তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক করতে হবে দ্রুত, এবং আমাদেরকে আসলে বুঝতে দিতে হবে এবং তাদেরকেও বুঝতে দিতে হবে যে তারা যেটা করছে সেটা ঠিক হচ্ছে না, তাদের জন্য না, বাংলাদেশের জন্য না। এবং আমরাও যেন কোনো রকমের উগ্রতা প্রদর্শন মধ্য দিয়ে সম্পর্কটাকে আরও তিক্ত না করে তোলে। আর এই সম্পর্ক স্বাভাবিকভাবেই আগের মতো করা একটু কঠিন কাজ, সেই কারণে শুধুমাত্র ফর্মাল চ্যানেলে এটা সমাধান হবে না, ইনফর্মাল চ্যানেলকেও কাজে লাগাতে হবে। কিন্তু 2 তরফের উগ্রতার ফলে বিশ্ব মিডিয়াতে ভারতের প্রচারী প্রতিষ্ঠা হবার সুযোগ কিন্তু বেশি, এটা মাথায় রাখতে হবে। কারণ ভারতীয় মিডিয়া শক্তিশালী, সারা পৃথিবী জুড়ে তাদের প্রভাব অনেক শক্তিশালী, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। রাজনৈতিকভাবে তাদের ইনফ্লুয়েন্স করবার শক্তি অনেক বেশি। তো বাংলাদেশে একটা উগ্রবাদ তৈরি হচ্ছে, এটা ভারত নানানভাবে যদি প্রমাণ করতে চায় বা ভারতীয় কোনো অংশ যদি সেটা চায়, সেটা মোকাবেলা কিন্তু আমাদের উগ্রতা প্রকাশের মধ্য দিয়ে হবে না। আমরা রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে যা সেটা প্রকাশ করবার মধ্যে দিয়ে সেটা করতে হবে। সত্যটা যে কথা শুরুতেই বলছেন, হিন্দুদের অধিকার রক্ষার নামে ইসকনের মতো সংগঠনগুলো এই দেশে ভারতীয় এবং আওয়ামী স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলে কেউ অভিযোগ করছেন। এরা সরাসরি হত্যার মতো জঘন্য কাজেও জড়িয়ে পড়ছে বলে অভিযোগ আছে। কিন্তু ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আবার অনেক জায়গায় সেটা হয়নি, সেটাও মাথায় রাখতে হবে। এবং কোথাও কোথাও তারা গোপনেও কাজ করে। ফলে ইসকনের কারণে যদি সনাতন ধর্মের প্রতি বিরূপ ধারণা তৈরি হয়, তাহলে এটার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া দরকার তা হিন্দু কমিউনিটির নেতাদের ভেবে দেখতে হবে। কিন্তু আমি মনে করি যে ইসকনের দায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপরও চাপিয়ে দিলে হবে না। কাজেই এই ফাইন টিউনিংটা আমাদেরই করতে হবে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা এখানে আছেন, যেহেতু সংকটটা এখানে ধর্মের প্রশ্নটা এসে গেছে, তাদেরও এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানে। আমি বারবার বলি, ইসকন বিরোধিতার নামে হিন্দুদের প্রতি ঘৃণা উৎপাদনের পথ কিন্তু আমাদের পরিহার করতে হবে। প্রত্যেকে মানুষ, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারাও জানেন মানুষের গুরুত্ব সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কাজে কোনো মানুষকে সে যে ধর্মের হোক তাকে আপনি ছোট করে দেখতে পারেন না, দেখা উচিত হবে না। অন্যরা কি করলো সেটা দিয়ে আমি আমার আচরণ নির্ধারণ করলেও হবে না। আমাকে ভালোর পথে থাকতে হবে, ভালো কাজটার কথা হবে। ভারতে যাই হোক, আগরতলায় যাই হোক, কিন্তু কথায় কথায় যেন আমরা এই দূতাবাস ওই দূতাবাস ভারতীয় দূতাবাস ঘেরাও করব, কিছু হলেই তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে বাংলাদেশে উগ্রবাদ ছড়াচ্ছে এমন ধারণা প্রচারের সুযোগ যারা তৈরি করে দিচ্ছেন, তারা শুধু ভারতেরই সুবিধা করে দিচ্ছেন না, তারা বাংলাদেশকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। বাংলাদেশে যে ডেভেলপমেন্ট পার্টনার আছে সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে পশ্চিমারা, তারা কিন্তু ওই বয়ানগুলোই বাংলাদেশের বিরুদ্ধে যে উগ্রতার যে অভিযোগ, সেই বয়ান কিন্তু গ্রহণ করবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি, আপনারা কি বলবেন? ভারত ইস্যুকে কেন্দ্র করে যে কথা বলছে প্রফেসর ইউনূস, সেই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ওপিনিয়ন বা মতামত জানাবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত ইদানিং অতিরিক্তই বাড়াবাড়ি করছে। ভারত যে পরিমাণ লাফালাফি কিংবা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশ ইস্যুগুলোকে নিয়ে, তা থেকে ভারতকে যদি কঠিন শিক্ষা না দেওয়া হয়, এখনও যদি ভারতকে থামানো না হয়, তাহলে ভারত আমাদের উপরে আবারও চেপে বসবে। আমরা কারোর গোলাম নই, কোনো দেশের নির্দেশে আমরা শাসন বা শাসিত হব না।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্য কোনো দেশ আমাদের উপর হুকুম চালাবে, হুকুমিয়ত কায়েম করবে, সেটা আমরা মেনে নেব? এটা তো হতে পারে না। ভারতকে চোখে চোখ রেখে কড়াভাবে জবাব দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন ভারত প্রসঙ্গে বা ভারত ইস্যু নিয়ে আপনারা কি বলতে চান।